হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি তথ্য এন্ট্রি দেওয়া। কিভাবে উপবৃত্তি তথ্য এন্ট্রি দিতে হবে মিস সফটওয়্যারে, সেটাই আজকে দেখব। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব এসএসপি মিস, এখানে ক্লিক করব। এখানে আবার আছে এসএসপি মিস, এখানে আবার ক্লিক করতে হবে। এসএসপি মিস, এখানে এসএসপি MIS ইউজার নেম এবং পাসওয়ার্ড, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইন নাম্বার হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যার যার আছে সেটা দিতে হবে। দিয়ে এখানে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি যাচাই করুন, এখানে ক্লিক করব। আমি কিন্তু এসএসপি মিস MIS এর ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এখন আমি উপবৃত্ত তথ্য এন্ট্রি দিব। প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে ক্লিক করব। এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে তিনটা ধাপ: শিক্ষার্থী তথ্য, ঠিকানা তথ্য, আর্থসামাজিক তথ্য। তিনটা ধাপই পূরণ করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে শিক্ষার্থী তথ্য। এখানে শিক্ষার্থী বোর্ড রেজিস্ট্রেশন নম্বরটা বসাতে হবে। তারপরে আছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসাতে হবে। জন্ম তারিখটা দিতে হবে লিখে। জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে যাচাইয়ে ক্লিক করতে হবে। এখানে যাচাইয়ে ক্লিক করার পরে শিক্ষার্থীর বাংলা নাম, ইংরেজি নাম, এগুলো জাতীয়তাবাদী সব কিছু আসে পড়বে। এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে এবং জন্মস্থানটা সিলেক্ট করে দিতে হবে, কোন জেলার জন্ম। তারপর আছে শিক্ষার্থী পেশা, তো শিক্ষার্থী পেশা শিক্ষার্থী। তারপর আছে পিতার জাতীয় পরিচয়পত্র, পিতার তথ্য, পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে বসাতে হবে, জন্ম তারিখটা বসাতে হবে এবং যাচাইয়ে ক্লিক করতে হবে। যাচাইয়ে ক্লিক করার পরে একটা ওটিপি, মানে একটা ক্যাপচা চাইবে, ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচাটা পূরণ করার পরেই ওই জাতীয় পরিচয়পত্র আন্ডারে বাংলা নাম এবং ইংরেজি নাম অটোমেটিক এসে পড়বে। তারপরে দিতে হবে মাতার তথ্য, মাতা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে, জন্ম তারিখটা দিতে হবে, যাচাইয়ে ক্লিক করতে হবে। যাচাইয়ে ক্লিক করার পরে একটি ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করার পরে বাংলা নাম, ইংরেজি নাম অটোমেটিক চলে আসবে। তারপরে আছে অভিভাবকের তথ্য। অভিভাবক যদি পিতা হয়, এখানে পিতা সিলেক্ট করতে হবে। যদি মাতা হয়, মাতা সিলেক্ট করতে হবে। পিতা মাতা যেটাই সিলেক্ট করেন এখানে অটোমেটিক চলে আসবে, এখানে কোনো কাজ নেই। তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে যে অ্যাকাউন্ট, যে নাম্বারে নগদ অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই নাম্বারটা এখানে দিবেন, পেশাটা সিলেক্ট করে দিবেন। তারপর আছে পেমেন্টের তথ্য। পেমেন্টের তথ্য যদি পিতার হয়, পিতাটা সিলেক্ট করে দিতে হবে, মাতা হলে মাতাটা সিলেক্ট করে দিতে হবে। পেমেন্টের মাধ্যমটা সিলেক্ট করে দিতে হবে, মোবাইল ব্যাংকিং হলে মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং হলে স্কুল ব্যাংকিং। তারপর হিসাবের নাম অটোমেটিক চলে আসবে, হিসাব নম্বরটা এখানে অটোমেটিক আসবে, যেখানে এখানে মোবাইল নাম্বারটা দিলে হিসাব নম্বরটা অটোমেটিক আসবে এখানে। তারপরে আছে এখানে বর্তমান শিক্ষাগত যোগ্যতা, ময়মনসিংহ, নেত্রকোনা। বর্তমান শ্রেণী ষষ্ঠ দিতে হবে, গ্রুপ দিতে হবে, বিজ্ঞান হলে বিজ্ঞান, মানবিক হলে মানবিক, বাণিজ্য হলে বাণিজ্য, গ্রুপটা দিতে হবে। তারপরে এখানে শাখা দিতে হবে, এখানে শাখাটা সিলেক্ট করে দিতে হবে কোন শাখা, এবং রোল নম্বরটা দিতে হবে। রোল নম্বরটা দেওয়ার পরে এখানে সংরক্ষণ করুন এবং পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করতে হবে। সম্পূর্ণটা হয়ে গেলে এখানে ক্লিক করলে আমি চলে যাব দ্বিতীয় পেজে। এখানে দ্বিতীয় পেজে রয়েছে ঠিকানার তথ্য। এখানে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করে দিতে হবে,
উপজেলা দিতে হবে, এখানে ঠিকানা লিখে দিতে হবে। যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে একই স্থায়ী ঠিকানার সাথে এখানে টিক মার্ক দিতে হবে। আর যদি আলাদা হয় তাহলে আপনারা টিক মার্ক না দিয়ে এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু একই আমি সিলেক্ট করে দিয়ে দিলাম এবং সংরক্ষণ করুন এবং পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করতে হবে। আমার কিন্তু দ্বিতীয় পেজও কাজ শেষ। এখন চলে গেলাম তৃতীয় পেজে, আর্থসামাজিক তথ্য। এখানে আছে আবেদনকারী লেখাপড়ার খরচ কে বহন করে, সেটা কিন্তু আমি পূর্বের পেজেই পিতা সিলেক্ট করে দিয়েছিলাম, তাই পিতা আসছে। এখানে আছে আবেদনকারী পিতা মাতা কি জীবিত, যদি দুইজনে জীবিত হয় দুইজনে জীবিত দিতে হবে। যদি শুধু বাবা জীবিত হয় শুধু বাবা জীবিত দিবেন। আমি দুইজনই জীবিত, এটা দিয়ে দিলাম। তারপরে আবেদনকারী পিতার শিক্ষাগত যোগ্যতা আমি যার যেটা আছে সেটাই দিবেন, আমি নিরক্ষর দিয়ে দিলাম। আবেদনকারী মাতার শিক্ষাগত যোগ্যতা সেটাও নিরক্ষর দিয়ে দিলাম। আবেদনকারী কতজন ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, যার যেটা আছে সেটাই দিবেন, আমি 2 জন দিলাম। আবেদনকারী কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি শিক্ষা ভাতা পান, এটা না, যেহেতু পান না আমি না দিয়ে দিলাম, আপনারা না দিবেন, কারণ হা দিলে হয়তো বা এই ভাতাটা দিবে না। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতা কার্ড আছে, না। তারপরে আছে আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে, যদি ভুগে থাকে দিতে হবে হা, যদি না হয় না। হা দিলে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। তারপরে আছে আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে, না। হা হলে কিন্তু প্রয়োজনীয় কাগজ দিতে হবে অ্যাটাচমেন্ট করে। এই যে দেখেন, যদি আমি হা দিই তাহলে কিন্তু আপলোড কাগজ চাইবে, সেটা আপলোড করতে হবে, আমি না দিয়ে দিব। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কোনো জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, যদি তাকে হা, হা হলে হা, না হলে না, আমি না দিয়ে দিব। হা হলে কিন্তু আবার প্রয়োজনীয় কাগজ দিতে হবে। তারপর আছে আবেদনকারী পিতা মাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন, যদি তাকে হা, হা হলে হা, না হলে না, আমি না দিয়ে দিব। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের পেশা কি, আমি কৃষি দিব, যদি চাকরি হয় চাকরি দিবেন। আবেদনকারী পিতা মাতা অভিভাবক বিদেশে কর্মরত কি না, যদি কর্মরত হয় হা দিবেন, না হলে না। যদি হা হয় তাহলে উপবৃত্তি নাও পাইতে পারেন। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের আয় উৎস কি, শহরে হলে শহরে, গ্রামে হলে গ্রামে, আমি গ্রামে দিয়ে দিব। আবেদনকারী পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ কত, আমি 1 লক্ষ নিম্নে দিব। আবেদনকারী পরিবারের উপার্জনরত সদস্য সংখ্যা কত, 1 জন দেব। আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা কতজন, আমি 5 জন দিয়ে দিলাম। আবেদনকারী কোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, হাওড় ও বিলঞ্চলে, সেটাই সিলেক্ট করা আছে আগেই আমার। আবেদনকারী কি কোনো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য, যদি হয় হা, হা দিবেন, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সিলেক্ট করে দিতে হবে। যদি না হয় না, আমার যেহেতু না, নাই দিয়ে দিলাম। আবেদনকারী বসত ঘরে কয়টি কক্ষ আছে, 1টি 2টি দিতে পারেন, আমি 2টি দিলাম, 1টিও দিতে পারেন। আবেদনকারী বসত ঘর কি ধরনের, 3 দিয়ে দিলাম। আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, সেমি পাকা দিলাম, যদি কাঁচা হয় কাঁচা দিবেন। আবেদনকারী বসত ঘরে কোন ধরনের ইলেকট্রনিক দ্রব্য ব্যবহার করা হয়, এখানে আমি কোনোটি না, সেটাই দিলাম। আবেদনকারী পরিবারে খাবার পানির উৎস কি, টিউবওয়েল দিব। সামঞ্জস্য রেখে দিতে হবে যাতে উপবৃত্তি 100% পাওয়া যায়। আবেদনকারী পরিবারের বার্ষিক ব্যয় কত, 1 লক্ষ নিম্নে। আবেদনকারী পিতামাতার মোট জমির পরিমাণ কত, 1 থেকে 5% ভিতরে, সেটাই দিলাম। আবেদনকারী পিতামাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ আছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা লোকের এই ক্ষুদ্র ঋণ থাকে, আমি হা দিলাম। এখানে আছে আবেদনকারী পিতামাতার কোনো ধরনের কার্ড আছে কিনা, বিজিটি কার্ড, বিজিএফ কার্ড, বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড, স্বামী পরিত্যক্ত কার্ড, যদি তাকে দিবেন। যদি সেটা তাকে দিলে
প্রয়োজনীয় কাগজ দিতে হবে, আর না দেওয়াটাই আমার ইয়েতে ভালো, কারণ দিলে কাগজ দিতে হবে এবং অন্যান্য ভাতা পেলে উপবৃত্তিটা নাও দিতে পারে। আবেদনকারী কি বীর মুক্তিযোদ্ধার সন্তান? যদি হা হলে হা হলে কাগজ দিতে হবে আপলোড করে, যদি না হয় আর কাগজ দেওয়ার প্রয়োজন হবে না। আমি না দিয়ে দিলাম। আমার কিন্তু সংরক্ষণ হয়ে গেছে, আমার ফাইলটা কিন্তু সাবমিট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদন চলছে। সেই উপবৃত্তির আবেদনটা এসএসপি মিস সফটওয়্যারে কীভাবে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। ভিডিওটা না টেনে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্টেপ বাই স্টেপ সবটুকুই দেখিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশান পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।